সর্বদল বৈঠকেও একেবারে টান টান নাটক। প্রথমে ওয়াকআউট, পরে ফের বৈঠকে যোগ দেন বিরোধীরা। সর্বদল বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট বিরোধীদের একাংশের। এনসিপিআইকে বৈঠকে কেন ডাকা হয়েছে এই প্রশ্ন তুলেই ওয়াকআউট মহুয়া মৈত্রদের। প্রতীকী ওয়াকআউটের পর ফের বৈঠকে যোগ দেন বিরোধীরা। অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং। ডিসকোয়ালিফিকেশন পেটিশন পেন্ডিং, মার্জার এখনো অ্যালাউড হয়নি। সংবিধানে 91st অ্যামেন্ডমেন্টের পর কোনো আলাদা ব্লকের জায়গা নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? আজকে সর্বদল বৈঠক, গতকালই আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপিআই সাংসদদের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেই মতোই আজকে এনসিপিআই সাংসদরা তারা বৈঠকে যোগ দেন, কিন্তু তারা কেন এই বৈঠকে, তাদের এখনো স্বীকৃতি দেওয়া হয়নি এই প্রশ্ন তুলে একেবারে প্রতিবাদ করা হয়। তারপরেই ওয়াকআউট করে কালীঘাট তৃণমূল। সকাল 11:05 সর্বদলীয় বৈঠক শুরু হয়। 11:15 বৈঠকে প্রতীকী ওয়াকআউট বিরোধীদের একাংশের। এই 20 জন সাংসদকে স্পিকার এখনো স্বীকৃতি দেননি। ভারতীয় সংবিধানে 91তম সংশোধনীর পর আর কোনো পরিবর্তনও হয়নি। এমনকি লোকসভার ওয়েবসাইটে এখনো তৃণমূলের সংসদ সংখ্যা 28। তাহলে কিসের ভিত্তিতে এই বিদ্রোহীদের সর্বদল বৈঠকে ডাকা হলো? ওরা তো তৃণমূলে নেই। এখনো এনসিপিআই এ যোগদানের অনুমোদন দেননি স্পিকার। কিভাবে তাদের এই বৈঠকে ডাকা হয়েছে এই প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্ররা তারা প্রতীকী ওয়াকআউট করেন। মহুয়া মৈত্রদের সঙ্গে প্রতীকী ওয়াকআউটে ছিলেন কংগ্রেস, সমাজবাদী পার্টির নেতারা। প্রতীকী ওয়াকআউটে ছিলেন সিপিএম, ডিএমকে, জেএমএম, আম আদমি পার্টির সদস্যরা। লোকসভা স্পিকার আমাদের স্বীকৃতি দিয়েছেন, সংসদ বিষয়ক মন্ত্রীর চিঠিও পেয়েছি, তারপরই আমরা বৈঠকে এসেছি। মহুয়া মৈত্রকে পাল্টা জবাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। स्पीकर रिकॉग्नाइज नहीं किया, पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर चिट्ठी दिया, तो ये जवाब तो उनको देना चाहिए। हम लोग तो पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर को चिट्ठी मिलने के बाद हम लोग आए, अच्छा से नाम लिखा था, तो वो जवाब मैं कैसे दूंगा? सर, आप लोगों ने आज क्या मुद्दे उठाए? We are the firm believers of the principles of secularism, communal harmony and unity of the country. Prices of the petrol diesel क्यों इतना बाहर चले जाते हैं? रुपये का वैल्यू डॉलर के कंपैरिजन में कितना दूर तक फॉल करेंगे? ये देश का इकोनॉमी के बारे में हम लोग डिमांड करते हैं कि सेकेंड लार्जेस्ट इकोनॉमिक पावर, बट अल्टीमेटली इफ इट इज द सिचुएशन, these important matters are to be taken. I have said House belongs to the opposition, they are to be taken into confidence, and if necessary, government should be broad-minded and House should run properly. এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে লোকসভা স্পিকার আমাদের স্বীকৃতি দিয়েছেন, সংসদ বিষয়ক মন্ত্রীর চিঠিও আমরা পেয়েছি, তারপরেই এই সর্বদল বৈঠকে আমরা যোগদান করেছি। কিন্তু বিরোধীদের একাংশ অর্থাৎ কালীঘাট তৃণমূল তাদের বক্তব্য যে স্বীকৃতি পায়নি এখনো পর্যন্ত এনসিপিআই, তারপরেও কিভাবে তাদের এই বৈঠকে ডাকা হলো। মহুয়া মৈত্র কি বলেছেন তিনি শুনুন। Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation
to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest. মহুয়া মৈত্র তিনি প্রশ্ন তুলেছেন যে কিসের ভিত্তিতে এনসিপিআই এর সাংসদদের এই বৈঠকে ডাকা হয়েছে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই সাংসদ তিনি দাবি করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী আমাদের চিঠি দিয়েছেন, কমিশনও যে আমাদের স্বীকৃতি দিয়েছে সেই চিঠির কপি চেয়েছেন লোকসভা স্পিকার। আমাদেরকে চিঠি দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার চিঠির ভিত্তিতে আমরা এসেছি। আর স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি। সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। আর সর্বদল বৈঠক শেষের পর কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলছেন যে কোনোদিন সর্বদল বৈঠকে ওয়াকআউট দেখিনি, কেন 28 থেকে সংখ্যা কমে 8-এ দাঁড়ালো এটা ভেবে দেখা উচিত। सुदीप बंदोपाध्याय जी ने कह दिया कि 12वीं लोकसभा से 8वीं तक वो इस मीटिंग में आ रहे हैं ऑल पार्टी। ये कभी भी नहीं हुआ कि इसको बॉयकॉट करते हैं, इसको वॉकआउट करते हैं, ये शोभा नहीं देता। क्योंकि ऑल पार्टी मीटिंग में हम आगे चल के क्या करेंगे सत्ता में, इसका आलोचना होता है। उसमें अगर 28 से उनका नंबर 8 हो गया, उनको सोचना चाहिए, दे शुड कॉन्टेम्पलेट क्यों हुआ, क्यों 20 लोग उनसे नाराज हैं। लेकिन वॉकआउट करके उन्होंने ये ठीक नहीं किया, उचित नहीं किया, होता नहीं है डेमोक्रेसी में। लेकिन जिस तरह से आप, चूंकि मैम आपकी जो पार्टी है अब एनडीए की सबसे बड़ी सहयोगी पार्टी में से नंबर 2 कहे तो है पोजीशन है, क्या कहेंगे इसको लेकर? और आज आप लोग की ये मीटिंग कहेंगे सब एक साथ में काम करेंगे देश हित में, देश गठन में। সর্বদল বৈঠকেও টান টান নাটক, প্রথমে ওয়াকআউট পরে ফের বৈঠকে যোগ দেন বিরোধীরা। কেন ওয়াকআউট? কারণ দলত্যাগী সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারদের এই সর্বদল বৈঠকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে সেই প্রশ্ন তুলেই প্রতীকী ওয়াকআউট বিরোধীদের একাংশের, পরে ফের তারা বৈঠকে যোগ দেন। সর্বদল বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট, এনসিপিআই কে বৈঠকে কেন ডাকা হয়েছে এই প্রশ্ন তুলেই ওয়াকআউট। প্রতীকী ওয়াকআউটের পর ফের বৈঠকে যোগ বিরোধীদের। সকাল 11:05 এই বৈঠক শুরু হয়, 11:15 নাগাদ বৈঠকে প্রতীকী ওয়াকআউট বিরোধীদের একাংশের। আমি তৃণমূলের লোকসভার দলনেতা ছিলাম, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু তিনি বৈঠকে যোগ দিতেন না। আমার চেয়ে বেশিবার কেউ সর্বদল বৈঠকে যোগ দেননি, কিন্তু প্রথম সর্বদল বৈঠকে ওয়াকআউট দেখলাম, মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলাম। আমি যতবার অল পার্টি লিডার্স মিটিং অ্যাটেন্ড করেছি, তার আগে মমতা ব্যানার্জি ছিলেন, উনি আসতেন না, আমি চিফ হুইপ ছিলাম, তখনও আমি অ্যাটেন্ড করতাম। আমি প্রথমেই কথাগুলো বক্তব্যের মধ্যে বলেছি, আমার থেকে বেশিবার লিডার অব দি পার্টিজ মিটিং এই দেশে কেউ অ্যাটেন্ড করেনি, এখানে যারা আছেন তারা তো নয়। কিন্তু আমি প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। তাও আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। সর্বদল বৈঠকে কেন ডাকা হয়েছে এনসিপিআই সাংসদদের, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদাররা কেন সর্বদল বৈঠকে উপস্থিত রয়েছেন এই প্রশ্ন তুলে প্রতিবাদ জানানো হয় কালীঘাট তৃণমূলের তরফে। একেবারে তারা প্রতীকী ওয়াকআউট করেন, তারপরে আবার তারা এই বৈঠকে যোগ দেন। আমরা জানি আজকে সর্বদল বৈঠক, গতকালই এনসিপিআই সাংসদদের আমন্ত্রণ জানানো হয় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য। আর এই ওয়াকআউটের কটাক্ষ করে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বিধানসভায় দলবদল করিয়েছিল তৃণমূল, তাদের মুখে এই নীতিবাক্য মানায় না। সর্বদলীয় বৈঠক, তো সর্বদলীয় বৈঠকে যে দলের 20 জন সাংসদ আছেন তারা কি ডাক পাবে না? তাই হতে পারে। লোকসভায় 20 জন সাংসদ থাকা মানে তো অনেক সাংসদ থাকা, তো সর্বদলীয় বৈঠকে স্বাভাবিকভাবে তাদের নেতৃত্ব ডাক পাবে, এটাই স্বাভাবিক। বিরোধীদের বিরোধিতা করা কাজ। কারা বিরোধিতা করছে? তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। কোন তৃণমূল কংগ্রেস? যারা বিধানসভার মধ্যে লোককে দলবদল করিয়েছে, বিধায়ককে ঝান্ডা ধরিয়েছে পার্টির, যাদের স্পিকার ঠিকমতো বলতে পারেনি এই কয়েক বছর ধরে, যে মুকুল রায় যতদিন ছিলেন উনি বিধানসভার সদস্য কোন দিকে ছিলেন, মানে তিনি বিজেপির বিধায়ক না তিনি তৃণমূলের বিধায়ক সেটা পর্যন্ত ঠিকমতো বলতে পারেননি।
তাদের কাছ থেকে এই সমস্ত নীতিবাক্য মানায় না, তাদের মুখে মানায় না। এখন ওনাদেরকে বলুন, আপাতত এগুলো বললে পরে পাবলিক ডিম ছুটছে, আগামী দিনে আরো কি ছুটবে তার ঠিক নেই। এখন কিছুদিন চুপ করে থাকতে বলুন। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্রোহীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, যারা চলে গেছেন তারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। আর এবার কটাক্ষ করলেন শতাব্দী রায়। তিনি বলছেন যে এটা মনে হয় 4 তারিখের ভোটের ফলের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। শুনুন। আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করালে, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। শতাব্দী রায় তিনি কটাক্ষ করেছেন, কিন্তু কেন কটাক্ষ করেছেন? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের উদ্দেশ্যে ঠিক কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, শুনুন। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনারা শুনলেন। শতাব্দী রায় তিনি এরপর কটাক্ষ করে কি বলছেন, যে 4 তারিখ ভোটের ফলের পর 5 তারিখ এই কথাটা বললে কাজ হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কোনো কাজ হবে না, কে কোথায় থাকবেন সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। একটা টিভিতে কে কি বললেন তার উপরে একজন মানুষের বা একজন রাজনৈতিক নেতার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কথা নির্ভর করে না, এবং এটা যার যার ব্যক্তিগত বিষয়। যার মনে হবে এই আওয়াজে সাড়া দেবেন তারা দেবেন, আর যারা মনে করবেন দেওয়া উচিত নয় তারা দেবেন না। কিন্তু আমার ধারণা এই আবেদনে কোনো কাজ হবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা নিয়ে মন্তব্যে নারাজ বিদ্রোহী সাংসদ সায়নী ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি তারা ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে রিজাইন করে বেরিয়ে যাবেন। ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি, কাজে আমি বলতে পারবো না। আর এবার আসি 21শে জুলাইয়ের প্রসঙ্গে। জানিয়ে তৃণমূলের 2 শিবিরের মধ্যে চাপানোতর একেবারে চরমে পৌঁছেছে। আর এনসিপিআই তারাও জানিয়েছেন যে 21শে জুলাই তারা পালন করবেন। আর এবার বিবৃতি দিয়ে এনসিপিআই মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার জানাচ্ছেন যে দিল্লির রাজঘাটে 21শে জুলাই পালন করবে এনসিপিআই। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন এনসিপিআই এর। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। কেন মনীশ গুপ্তকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল, জনসমক্ষে তার ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার দাবি। বিগত তৃণমূল সরকারকে নিশানা করেই দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই গুলি চালানোর ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সত্য ও ন্যায় বিচারের অন্বেষণ অপরিহার্য। রাজঘাটের প্রার্থনা সভায় দলের নেতা, কর্মী, সমর্থক ও নাগরিকরা উপস্থিত থাকবেন, বিবৃতি দিয়ে জানিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর এর আগে 21শে জুলাই নিয়ে কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছিলেন শোনাবো। শুনুন, শহীদ কিন্তু সবার। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ, তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ, সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম এবং
পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। কাকলি ঘোষ দস্তিদার তিনি আগেই বলিয়েছিলেন যে শহীদ আমার তোমার হয় না, শহীদ সবার। শহীদ দিবস পালন করবে এনসিপিআইও, আর এবার সেই মর্মে বিবৃতি দিয়ে তিনি জানাচ্ছেন যে দিল্লির রাজঘাটে 21শে জুলাই পালন করবে এনসিপিআই। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন করবে এনসিপিআই। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবিও করেছেন কাকলি ঘোষ দস্তিদার। কেন মনীশ গুপ্তকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল, জনসমক্ষে তার ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে। বিগত তৃণমূল সরকারকে নিশানা করেই এই দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই গুলি চালানোর ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং সেই মর্মে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সত্য ও ন্যায় বিচারের অন্বেষণ অপরিহার্য। রাজঘাটের প্রার্থনা সভায় দলের নেতা, কর্মী, সমর্থক ও নাগরিকরা উপস্থিত থাকবেন বলেই বিবৃতি দিয়ে জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।